প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় সেশনে। আজকের দ্বিতীয় সেশনে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব বলে তোমাদেরকে আগের সেশনে জানিয়ে দিলাম। সেটা হচ্ছে আজকে সমন্বয় দাখিলা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় সেশনে। এবং তোমরা সবাই জেনে থাকবে যে এই সমন্বয় দাখিলাটা এতই গুরুত্বপূর্ণ তোমাদের যে এই অংশটা তোমাদের 7 নম্বর যে কার্যপত্র চ্যাপ্টারটা আছে ওখানে খুব বেশি কাজে লাগে। এছাড়াও তোমাদের যে কম্পালসারি একটা চ্যাপ্টার আছে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীতে তো কাজে লাগবেই। সো আমরা আজকে এই সমন্বয় দাখিলা কিভাবে দেয়া হয় আমরা এই পুরো বিষয়টা আজকে তোমাদের আলোচনা করব। আশা করছি তোমরা যারা শুনছো তারা খুব ঝটপট তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে ফেলো। আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে শুরু করছি, সমন্বয় দাখিলা। শুরুতে আমরা একটু বলি সমন্বয় দাখিলা কাকে বলে। সমন্বয় দাখিলা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের যে একটা নীতি আছে সময়কাল ধারণা এবং বকেয়া ভিত্তি ধারণা। এই সময়কাল ধারণা এবং বকেয়া ভিত্তি ধারণা অনুযায়ী কোনো একটি সংশ্লিষ্ট হিসাবকালের প্রকৃত আয় এবং প্রকৃত ব্যয় দেখানোর জন্য বকেয়া এবং অগ্রিম আয় ব্যয়গুলো নিয়ে যে দাখিলা দেয়া হয় বছরের শেষে তাকে সমন্বয় দাখিলা বলে। আমি আবার বলছি, কোনো একটি নির্দিষ্ট হিসাবকালের সঠিক আয় এবং সঠিক ব্যয় নির্ণয়ের জন্য সময়কাল ধারণা এবং বকেয়া ভিত্তির ধারণা অনুযায়ী সঠিক আয় ব্যয় বের করার জন্য বছরের শেষ দিনে যে দাখিলা দেয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলে ফেলেছি, তোমরা খেয়াল করেছো কিনা যে সমন্বয় দাখিলা দেয়া হয় কোন দিন? বছরের শেষ দিন, হিসাবকালের শেষ দিন। ধরো অঙ্কটা জানুয়ারির 1 তারিখে শুরু হলো, 31শে ডিসেম্বর তারিখে শেষ হলো। তাহলে বলো তো সবাই আমরা সমন্বয় দাখিলা কোন দিন দিব? 31শে ডিসেম্বর। তোমরা কারেক্টলি ধরতে পেরেছ। যদি এমন হয় আমাদের হিসাবকালটা 3 মাস, ধরো জানুয়ারির 1 তারিখে শুরু হলো, আমাদের 31শে মার্চ তারিখে হিসাবকাল শেষ হয়ে গেলো। তার মানে হিসাবকাল কয় মাস? 3 মাস। এখন যদি বলে সমন্বয় দাখিলা দাও, আমরা কোন তারিখে দিব? এখন কিন্তু আর 31শে ডিসেম্বর তারিখে দিব না, এখন আমরা দিব মার্চের 31 তারিখে। তাহলে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা শিখলাম যে সমন্বয় দাখিলা এটা দেয়া হবে বছরের বা হিসাবকালের শেষ দিন। হিসাবকাল 6 মাস হলে 6 মাসের শেষ দিন, হিসাবকাল 3 মাস হলে 3 মাসের শেষ দিন, হিসাবকাল 1 বছর হলে 1 বছরের শেষ দিন। তো আজকে আমরা সমন্বয় দাখিলা নিয়ে একটু আলোচনা শুরু করছি। তো সমন্বয় দাখিলার শুরুতেই আমাদের জানতে হবে যে সমন্বয় দাখিলার শ্রেণী বিভাগটা সম্পর্কে, কারণ এরপর আমরা যত দাখিলা শিখবো সব শ্রেণী ধরে 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 আলোচনা করবো, কেমন? তো শুরুতে আমরা সমন্বয় দাখিলার শ্রেণী বিভাগ নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। সমন্বয় দাখিলা, এই যে সমন্বয় দাখিলা, এটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত সমন্বয়, বকেয়া, হ্যাঁ বকেয়া, আরেকটা হচ্ছে অগ্রিম। বকেয়াকে ইংলিশে অ্যাক্রুয়াল বলে আর অগ্রিমকে প্রিপেমেন্ট বলে। হ্যাঁ, তাহলে আমরা সমন্বয় দাখিলা বলতো কয় ধরনের? প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত সমন্বয় দাখিলা, আর একটা হচ্ছে অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলা। এখন এই বকেয়া এটা আবার 2 রকম হতে পারে। একটা হচ্ছে বকেয়া ব্যয়, একটা হচ্ছে বকেয়া ব্যয়, আর একটা হচ্ছে বকেয়া আয়। বকেয়া ব্যয়, বকেয়া আয়। অন্যদিকে অগ্রিমও কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে অগ্রিম ব্যয়, আর একটা হচ্ছে অগ্রিম আয় অথবা অনর্জিত আয় বা অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়। তাহলে ছাত্রছাত্রীবৃন্দ আমরা এই কথাগুলো একটু মনে রাখি যে সমন্বয় দাখিলা প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত সমন্বয়, আর একটা হচ্ছে অগ্রিম সংক্রান্ত সমন্বয়। বকেয়া সংক্রান্ত সমন্বয় আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বকেয়া ব্যয় সংক্রান্ত সমন্বয়, আর একটা হচ্ছে বকেয়া আয় সংক্রান্ত সমন্বয়। অগ্রিমও 2 প্রকার। একটা হচ্ছে অগ্রিম ব্যয় সংক্রান্ত সমন্বয়, আর একটা অগ্রিম বা অনুপার্জিত আয় সংক্রান্ত সমন্বয়, কেমন? তো আমরা এখন তোমাদের এই যে 4টা সমন্বয়, এই 4টা সমন্বয় আমরা একটা একটা করে আজকের পুরো ক্লাস আলোচনা করব। আশা করছি তোমাদের এই সমন্বয় দাখিলার নিয়মগুলো যদি তোমরা জানতে পারো তাহলে সমন্বয় দাখিলায় আশা করছি সামনে আর কোনো সমস্যা হবে না। কে তো আমরা একটা একটা আলোচনা করব। এখন একটু বলে রাখি যে এই যে তোমার 4টা যে শ্রেণী, এই 4টা শ্রেণীর কোনটা কাকে বলে, কোনগুলা বকেয়া ব্যয়, কোনগুলো বকেয়া আয়, একটু আমরা বলবো। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে? সবার আগে আমরা আলোচনা করব বকেয়া সংক্রান্ত সমন্বয়। এই বকেয়া সংক্রান্ত সমন্বয়টা আমরা এখন আলোচনা করব। বকেয়া সংক্রান্ত সমন্বয় শুরুতে একটু বলা দরকার যে বকেয়া ব্যয় কাকে বলে।
মনে রাখবা বকেয়া ব্যয় হচ্ছে যেই ব্যয় সংগঠিত হয়ে গেছে ব্যয়, কিন্তু এখনো টাকা পরিশোধ করা হয়নি। আবার বলছি, বকেয়া ব্যয় হচ্ছে যেই ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু এখনো টাকা পরিশোধ করা হয়নি, তাকে বকেয়া ব্যয় বলে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝবা বকেয়া ব্যয় কাকে বলে। ধরো তোমার প্রতিষ্ঠানের একজন কর্মচারী নিয়োগ করলা, তাকে প্রতি মাসের বেতন দিতে হয় 1000 টাকা। সবাই বলো তো আমাদের হিসাবকালটা যদি 1 বছর হয় তাহলে 12 মাসের বেতন কত দেওয়া উচিত? 12,000 টাকা। এখন দেখা গেল যে আমরা সারা বছর শেষে ওকে দেখা গেল যে 10,000 টাকা বেতন দিয়েছি। সবাই বলো তো বকেয়া আছে কয় টাকা? 2,000 টাকা। সে কিন্তু তোমার প্রতিষ্ঠানের জন্য কাজ করেছে, তার মানে ব্যয় তো হয়ে গেছে, যেহেতু তার কাছ থেকে তুমি সেবা নিয়েছো, কিন্তু টাকা তো 2,000 এখনো পরিশোধ করতে পারোনি। তার মানে কি ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু এখনো টাকা পরিশোধ করা হয়নি, এরকম ব্যয়কে আমরা বলবো বকেয়া ব্যয়। ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু এখনো টাকা পরিশোধ করা হয়নি, এমন ব্যয়কে আমরা বলবো বকেয়া ব্যয়। এখন এই বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলাগুলো কেমন হবে? একদম সহজ বকেয়া ব্যয়ের সমন্বয়গুলো ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শোনো। যে ব্যয় তো সংগঠিত হয়ে গেছে, তার মানে ব্যয় তো ডেবিটই হবে। এটা নগদ পরিশোধ করো আর না করো, ব্যয় তো হয়ে গেছে। তাহলে যেই ব্যয়টা সংগঠিত হয়ে গেছে এই ব্যয়টাকে আমরা ডেবিট করে দিব। তার এগেনস্টে যেহেতু এখনো টাকা পরিশোধ করো নাই, তার মানে একটা বকেয়া ব্যয় বা প্রদেয় ব্যয় নামক একটা দায়ের সৃষ্টি হয়ে গেছে আমার। তার মানে আমাদের জাবেদা দ্বারা কি দাঁড়াবে বলো তো সবাই? বকেয়া ব্যয়ের যদি আমি সমন্বয় দাখিলা বলি, যে যত ধরনের বকেয়া ব্যয় আছে, বকেয়া ব্যয়ের যত জাবেদা আছে, সহজে মনে রাখবা যে ব্যয় তো হয়ে গেছে, তাহলে সংশ্লিষ্ট ব্যয়টা আমরা ডেবিট করে দিব। সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট। আর যেহেতু টাকা পরিশোধ করনি, নগদ কমবে না, আমার একটা দায়ের সৃষ্টি হয়েছে, তাহলে প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট। প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা যেহেতু ব্যয় সংগঠিত হয়ে গেছে, ব্যয়টাকে ডেবিট করব, তার এগেনস্টে যেহেতু নগদ কমেনি, একটা দায় সৃষ্টি হয়েছে, আমরা এটাকে প্রদেয় ব্যয় নামে ক্রেডিট করব। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম মেয়েরা। এই ব্যয়টা তো পরিবর্তে যদি এমন বলে যে বেতন বকেয়া রয়েছে 3,000 টাকা, তোমরা বলো তো বেতন সংগঠিত হয়ে গেছে বা টাকা পরিশোধ করনি, এটাই বকেয়া বেতন। তাহলে যেহেতু আমাদের বেতন সংগঠিত হয়েছে, আমি এটা বুঝলাম, তাহলে যদি বলে বেতন বকেয়া রয়েছে, এটার জাবেদা কি হবে বলো তো? এটার জাবেদা হবে যেহেতু সংগঠিত হয়ে গেছে, বেতন খরচ হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ডেবিট। আর যেহেতু টাকা পরিশোধ করনি, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এখানে প্রদেয় বেতন না লিখে বকেয়া বেতন লিখলেও সমস্যা হবে না। তাহলে বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এটা যদি বলে এখন বেতন না বলে ভাড়া বকেয়া রয়েছে, বলো তো কি হবে? সবাই একটু চিন্তা করো তো কি হবে? ভাড়া খরচ ডেবিট, প্রদেয় ভাড়া ক্রেডিট। বলো তো ছেলেমেয়েরা যদি বলে ঋণের সুদ বকেয়া রয়েছে, তাহলে ঋণের সুদ কি একটা আয় বকেয়া না ব্যয় বকেয়া? নিশ্চয় ব্যয় বকেয়া। তাহলে আমরা জাবেদাটা কি দাঁড়াবে? সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট। যদি প্রশ্নে বলে মজুরি বকেয়া রয়েছে, একই জাবেদা, মজুরি খরচ হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। তাহলে আমরা মনে সবাই বুঝতে পেরেছি যে কোনো ধরনের ব্যয় বকেয়া থাকুক, বকেয়া ব্যয় মানে হচ্ছে ব্যয় সংগঠিত হয়ে গেছে, তাহলে ওই ব্যয়টাকে আমরা আগে ডেবিট করে দিব, তার এগেনস্টে আমরা প্রদেয় ব্যয়টাকে ক্রেডিট করে দিব। তাহলে আমরা মনে সবাই বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলাটা বুঝতে পেরেছি। সবাই বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলা কী হবে আমরা সবাই বুঝতে পেরেছি। আবার বলে দিচ্ছি, যে কোনো ব্যয় বকেয়া থাকুক, ব্যয়টা যেহেতু সংগঠিত হয়ে গেছে, তাহলে ব্যয় তো হয়ে গেছে, তাহলে ব্যয়ের সংশ্লিষ্ট ব্যয়টা ডেবিট করে দিব। তার বিপরীতে যেহেতু এখনও নগদ টাকা পরিশোধ করিনি, তার মানে কি একটা দায়ের সৃষ্টি হয়েছে, যেহেতু টাকাটা দেইনি ভবিষ্যতে দিয়ে দিতে হবে, তাহলে সংশ্লিষ্ট বকেয়া ব্যয় হিসাবটা ক্রেডিট করে দেব। তাহলে আমরা মনে সবাই বকেয়া ব্যয়ের বিষয়টা ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে যে বকেয়া আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা। তোমরা মনে রাখবে ছেলেমেয়েরা, বকেয়া দুইটা কিন্তু একদম সহজ। আমরা এখন আলোচনা করব বকেয়া আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা। বকেয়া আয় এটা একই নিয়ম, তোমরা যদি একটু সচেতন থাকো তাহলে বকেয়া ব্যয় যারা বুঝে গেছো তারা কিন্তু বকেয়া আয়টাও পারবা। একটু বলে দেই বকেয়া আয়টা কি। বকেয়া আয় হচ্ছে কোনো আয় অর্জিত হয়েছে কিন্তু এখন টাকা পাওয়া যায়নি। ধরো তোমার একটা সেবামূলক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, তো তুমি তোমার একজন কাস্টমারকে সেবা দিয়ে দিয়েছো, বাট সে তোমাকে টাকা দেয়নি। তাহলে বলো তো, সেবা তো দিয়ে দিয়েছো, তাহলে আয় তো অর্জিত হয়ে গেছে কিন্তু টাকা এখনো পাওনি, তাহলে এটাকে আমরা বলবো বকেয়া আয়। আবার বলে দিচ্ছি, কোনো আয় অর্জিত হয়েছে মানে সেবা দিয়ে দিয়েছো, আয় হয়ে গেছে কিন্তু টাকা এখনো পাওয়া যায়নি, এগুলোকে আমরা বলবো বকেয়া আয়। তো ছেলেমেয়েরা বলো তো, আয় তো হয়ে গেছে, তাহলে আয় তো ক্রেডিটই করতে হবে যেহেতু আয় হয়ে গেছে,
তার এগেনস্টে যদি নগদ টাকা পেতাম তাহলে লিখতাম নগদান ডেবিট, আয় ক্রেডিট। যেহেতু নগদ টাকা পাইনি তাহলে কি এই টাকাটা ভবিষ্যতে আমার পাওয়া যাবে? আর তোমরা জানো যা ভবিষ্যতে পাওয়া যায় তাকে সম্পদ বলে। এটাকে আমরা লিখতে পারি প্রাপ্য আয় হিসাব। তাহলে কী দাঁড়ালো আমি একটু দেখাই দিই। তাহলে আমি যদি এটা জাবেদা বলি, একটা ফরম্যাট দিয়ে দিই জাবেদার, তাহলে কি সংশ্লিষ্ট আয়টা তো ক্রেডিটই হবে, যেহেতু আয় হয়ে গেছে। সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট? আয় তো হয়ে গেছে। এর এগেনস্টে এখন আমরা ডেবিট করবো নগদান নাকি প্রাপ্য আয়? নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে নগদ পাইনি, বকেয়া আছে, প্রাপ্য আয়। তাহলে প্রাপ্য আয় হিসাব ক্রেডিট। তাহলে ছেলেমেয়েরা কি দাঁড়ালো? যে কোনো আয় বকেয়া থাকুক আমরা সংশ্লিষ্ট আয়টাকে ক্রেডিট করে দিব, তার এগেনস্টে প্রাপ্য আয় ডেবিট করে দিব। আমরা একটা ছোট উদাহরণ বলি তোমাদের। হ্যাঁ, যেমন বিনিয়োগের সুদ বকেয়া আছে। তোমরা বলো তো বিনিয়োগের সুদ কি আমার ব্যয় না আয়? আয়। বিনিয়োগের সুদ বকেয়া আছে, তাহলে বিনিয়োগের সুদ আয় হয়ে গেছে। তাহলে বিনিয়োগের সুদ বা সুদ আয় ক্রেডিট, ডেবিট কি হবে? প্রাপ্য সুদ অথবা প্রাপ্য বিনিয়োগের সুদ। যদি বলে শিক্ষানবী ইসলামী বকেয়া আছে, মানে কি আয় বকেয়া আছে, আয় তো হয়েই গেছে। তাহলে শিক্ষানবী ইসলামী হিসাব ক্রেডিট, ডেবিট কি হবে? প্রাপ্য শিক্ষানবী ইসলামী হিসাব। সবাই মনে বুঝতে পারছি? এক্ষেত্রে একটা সাবধানতার জন্য একটা কথা বলি। অনেক সময় প্রশ্নে বলে যে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায়নি, তার মানে কি সেবায় বকেয়া আছে। এই সেবায়ের ক্ষেত্রে কিন্তু আবার বকেয়া সেবায় লিখলে হবে না ছাত্রছাত্রীরা। ধরো সেবা প্রদান করা হয়েছে, একটা টাকা পাওয়া যায়নি। সেবা প্রদান করা হয়েছে, এখনো বিল তৈরি হয়নি, বাকিতে সেবা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু জাবেদাটা এমন হবে ছেলেমেয়েরা, সেবা তো দিয়ে দিয়েছ, সেবা আয় হিসাব ক্রেডিট। এখন এর এগেনস্টে আগের নিয়ম অনুযায়ী কি আমরা বকেয়া সেবায় লিখবো না? একটু মনে রাখবা, এক্ষেত্রে বকেয়া সেবায় না লিখে আমরা লিখবো সিম্পলি প্রাপ্য হিসাব, মানে দানাদার প্রাপ্য হিসাব ডেবিট। তাহলে সেবায় যদি কখনো বকেয়া থাকে এক্ষেত্রে আমরা বকেয়া সেবায় না লিখে লিখবো প্রাপ্য হিসাব। বিষয়টা মনে আমি সবাইকে বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে যে যদি কোনো আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায়নি, এটাকে আমরা বলবো বকেয়া আয়। বকেয়া আয় তো আয় তো হয়েই গেছে, তাহলে আয়টাকে ক্রেডিট করে দিব, আমরা ডেবিট করে দিব বকেয়া আয়টা। এক্ষেত্রে একটা মনে রাখবো, যদি কোনো সেবা বাকিতে দাও, সেবায় বকেয়া আছে, বাট এই ক্ষেত্রে আমরা সেবায় ক্রেডিট করে তার এগেনস্টে বকেয়া সেবায় ডেবিট না করে আমরা লিখবো প্রাপ্য হিসাব। কেমন? তাহলে আমরা মনে সবাই বুঝতে পেরেছি বকেয়া আয় আর বকেয়া ব্যয়ের সমন্বয় দাখিলাটা কেমন হবে। এই বকেয়া ব্যয় বকেয়া আয়ের ক্ষেত্রে একটা শর্টকাট একটা টিপস দিতে পারি তোমাদের কাছে, সেটা হচ্ছে যে বকেয়ার ক্ষেত্রে কিন্তু ওটা বকেয়া ব্যয় হোক আর বকেয়া আয় হোক, ওই সংশ্লিষ্ট আয় বা ব্যয়টা নর্মালি যা হয় সেটাই তুমি করে দিবা। যেমন বেতন বকেয়া আছে, বেতন নর্মালি কি হয় বলো তো? ডেবিট করে দিবা, ক্রেডিট হবে বকেয়া বেতন। ধরো তোমার বিনিয়োগের সুদ বকেয়া আছে, বলো তো বিনিয়োগের সুদ নর্মালি কি হয়? বিনিয়োগের সুদ ক্রেডিট করে দিবা, ডেবিট করে দিবা বকেয়া বিনিয়োগের সুদ। কেমন? তাহলে বকেয়া ব্যয় বকেয়া আয়ের সমন্বয় দাখিলা বোধহয় আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং ছেলেমেয়েদের খুব বড় সমস্যা হয়, সেটা হচ্ছে যে অগ্রিম ব্যয় সংক্রান্ত সমন্বয় দাখিলা। এই অংশটা আশা করছি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। অগ্রিম ব্যয় সংক্রান্ত সমন্বয় দাখিলা একটু বলে দিই তোমাদের, অগ্রিম ব্যয় কাকে বলে? অগ্রিম ব্যয় হচ্ছে স্যার যে কোনো ব্যয় এখনো সংগঠিতই হয়নি কিন্তু তুমি টাকা আগে আগে পরিশোধ করে দিয়েছো। কোনো ব্যয় সংগঠিত হয়নি কিন্তু টাকা পরিশোধ করা হয়ে গেছে, এই ধরনের ব্যয়কে আমরা বলবো অগ্রিম ব্যয়। কোনো ব্যয় সংগঠিতই হয়নি কিন্তু টাকা পরিশোধ করা হয়েছে তাকে আমরা বলবো অগ্রিম ব্যয়। যে ধরো তোমার একজন কর্মচারী নিয়োগ দিলা, সে 1 মাস মাত্র আজকে নিয়োগ দিলা, সে তো মাস শেষে বেতন পাওয়ার কথা, তাকে কী করছো? মাসের শুরুতেই 5 মাসের বেতন একসাথে দিয়ে দিয়েছে। খেয়াল করো, তুমি কিন্তু ব্যয় কিন্তু এখনো হয়নি, সেই তোমাকে সেবা এখনো দেয়নি কিন্তু তুমি তো টাকা দিয়ে দিয়েছ। তার মানে কি ব্যয় সংগঠিত হয়নি কিন্তু টাকা যদি অগ্রিম পরিশোধ করে দাও সেটাকে আমরা বলবো বকেয়া ব্যয়। তো আমরা অগ্রিম ব্যয় তাহলে এই অগ্রিম ব্যয়ের সমন্বয়গুলো কীভাবে জাবেদা দিবা এই অংশটা একটু মনোযোগ দিতে হবে। এটা বকেয়ার মতো না, একটু অন্যরকম, আমরা একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করি। অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে দুইটা বিষয়ে আমরা আলাদাভাবে শিখবো। একটা হচ্ছে অগ্রিম বীমার একটা সমন্বয় মাঝে মাঝে আসে, আর একটা হচ্ছে সাপ্লাইজের একটা সমন্বয় আসে। আমরা দুইটা বিষয় আলাদা আলাদাভাবে আলোচনা করছি স্যার, খুব মনোযোগ দিবেন। প্রথম হচ্ছে ধরো অগ্রিম বীমা যদি আসে, এটা আমরা কিভাবে সমন্বয় দাখিলাটা দিব? অগ্রিম বীমা, এই অগ্রিম বীমার সমন্বয়টা দুইভাবে দেয়া যায় স্যার। একটাকে আমরা বলি সম্পদ পদ্ধতি, আরেকটাকে আমরা বলি খরচ পদ্ধতি। বিষয়টা কি একটু খুলে বলি। ধরো কোনো একটা প্রতিষ্ঠান কি করেছে, 1 বছরের বীমা প্রিমিয়ামের টাকা একসাথে দিয়ে দিয়েছে, 12 মাসের বীমার টাকা একসাথে দিয়ে দিয়েছে।
তো শুরুতে যখন 1 বছরের টাকা দিয়ে দিল, বলতো সে এটাকে কি হিসাবে রেকর্ড করবে? অগ্রিম বিমা হিসেবে। সে যদি এটাকে অগ্রিম বিমা হিসাবে শুরুতে রেকর্ড করে, সে যখন টাকাটা দিয়ে দিল কি জাবেদা দিবে? অগ্রিম বিমা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একটু খেয়াল করো তো, সে অগ্রিম বিমা ডেবিট করেছে মানে কি সে শুরুতে এটাকে খরচ হিসাবে দেখালো না সম্পদ হিসাবে দেখালো? নিশ্চয়ই বুঝতে পারছো, সম্পদ হিসাবে দেখিয়েছে। অন্যদিকে অনেক প্রতিষ্ঠান আছে যেটা খুব কম প্রচলিত, সেটা হচ্ছে যে আমি 12 মাসের বিমার টাকা দিয়ে দিলাম, তাহলে তো অগ্রিম লেখা উচিত। অনেক প্রতিষ্ঠান এটাকে শুরুতেই খরচ হিসেবে লিখে ফেলে। সে যখন টাকা দিয়ে দিল সে লিখলো বিমা খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বলো তো সে শুরুতে এটা কি সম্পদ হিসেবে দেখালো না খরচ হিসেবে দেখালো? খরচ হিসেবে দেখালো। তাহলে আমরা দেখব যে এটা শুরুতে এটাকে সম্পদ হিসেবে রেকর্ড করা হয়েছে নাকি শুরুতে এটাকে খরচ হিসেবে রেকর্ড করা হয়েছে, সেই দিক বিবেচনা করে কিন্তু সমন্বয় দাখিলাটা হবে। এবং তোমরা বলতে পারো স্যার আমরা বুঝবো কিভাবে যে এটাকে শুরুতে সম্পদ হিসেবে রেকর্ড করা হয়েছে নাকি খরচ হিসেবে রেকর্ড করা হয়েছে? এক্ষেত্রে একটা টিপস দেই তোমাদের, সেটা হচ্ছে যে বেশিরভাগ সমন্বয় দাখিলার ক্ষেত্রে তো প্রশ্নে একটা রেওয়া মিল দিয়ে দেয়, তাই না? ধরো রেওয়া মিলে অগ্রিম বিমা দেয়া আছে, একটু চিন্তা করো তো, রেওয়া মিলে অগ্রিম বিমা দেয়া আছে, তাহলে তারা কি এটাকে খরচ হিসেবে রেকর্ড করলো নাকি সম্পদ হিসেবে রেকর্ড করলো? সম্পদ হিসেবে রেকর্ড করলো। তাহলে এখন তোমরা সম্পদ পদ্ধতিতে জাবেদাটা দিবা, সেই জাবেদাটা কি দিবে একটু বলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যে যদি রেওয়া মিলের মধ্যে অগ্রিম বিমা থাকে তাহলে সম্পদ পদ্ধতি। এক্ষেত্রে জাবেদা দেওয়ার নিয়ম হচ্ছে যে চলতি বছরে এই অগ্রিম বিমার যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, যে ধরো আমি একসাথে 1 বছরের বিমা দিয়ে দিলাম, একসাথে ধরো আমি 3 বছরের বিমা খরচ দিয়ে দিলাম, তাহলে 3 বছরে ধরো 3000 টাকা দিলাম, এখন 1 বছর শেষ হয়ে গেল, তার মানে কি 1 বছর খরচ হয়ে গেছে। এই যে 1 বছর খরচ হয়ে গেল, তার জন্য একটা সমন্বয় দাখিলা দিতে হবে। আর এই সমন্বয় দাখিলা দেওয়ার নিয়মটা কি? অগ্রিম 1 বছরেরটা কমাই দিতে হবে, তার বিপরীতে একটা খরচ দেখা দিতে হবে। তাহলে জাবেদারে কি হবে? অগ্রিম বিমা কমাই দিতে হবে, অগ্রিম বিমা হয়ে যাবে ক্রেডিট, তার এগেনস্টে একটা খরচ দেখা দিতে হবে, সেই খরচটা হবে বিমা খরচ হিসাবে। আমি মনে বোঝাতে পারলাম কিনা? যে আমি আবার বলছি, রেওয়া মিলে ধরো অগ্রিম বিমা আছে, তাহলে কোন পদ্ধতি? সম্পদ পদ্ধতি। তাহলে এখন আমরা যদি সমন্বয় দাখিলা দেখাই, তোমরা বলো তো আমার কি করতে হবে? যতটুকু খরচ হয়েছে এই বছর বা এই বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অতটুকু অগ্রিমটা কমায় দিতে হবে, তাহলে সম্পদ কমায় দিতে হবে, সম্পদ কমলে তো ক্রেডিট হবে, তাহলে অগ্রিম বিমাটা ক্রেডিট হবে, তার বিপরীতে খরচ বাড়া দিতে হবে, তাহলে বিমা খরচ হিসাবে। এটা একটা নিয়ম। আর একটু শর্টকাট নিয়মটা তোমাদের বলি, খুব ভালো করে শুনবে কিন্তু। সেটা হচ্ছে ধরো রেওয়া মিলে অগ্রিম বিমা আছে, শর্টকাট নিয়ম, রেওয়া মিলে যা আছে উল্টাই দিবা। বলো তো রেওয়া মিলে কি আছে? এই সম্পদ পদ্ধতিতে অগ্রিম বিমা। রেওয়া মিলে অবশ্যই অগ্রিম বিমাটা রেওয়া মিলের কোন দিকে আছে? ডেবিট দিকে আছে, অগ্রিম বিমা ক্রেডিট করে দাও, আর ডেবিট হবে বিমা খরচ। তবে এক্ষেত্রে টাকাটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা, টাকা হবে যতটুকু খরচ হয়েছে, যতটুকু খরচ হয়েছে মনে রাখবা। সম্পদ পদ্ধতিতে টাকা হবে যতটুকু খরচ হয়েছে, খরচ যতটুকু খরচ হয়েছে বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কি জাবেদা হবে? রেওয়া মিলে অগ্রিম বিমা আছে ডেবিট দিকে, অগ্রিম বিমা হয়ে যাবে ক্রেডিট, ডেবিট হবে বিমা খরচ। এটাই সমন্বয় দেখেন, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। ঠিক আছে? তো খরচ পদ্ধতিটা আমরা একটু পরে আসি, সম্পদ পদ্ধতির ছোট্ট দুটা উদাহরণ দিয়ে তোমাদেরকে সম্পদ পদ্ধতি আর একটু ক্লিয়ার করি। আমরা সবাই মনে রাখবো সম্পদ পদ্ধতিতে রেওয়া মিলে অগ্রিম বিমা দেওয়া থাকবে। শর্টকাট নিয়ম হচ্ছে রেওয়া মিলের অগ্রিম বিমাটা আমরা উল্টাই দিব, তাহলে অগ্রিম বিমা রেওয়া মিলের ডেবিটে আছে, এখন অগ্রিম বিমা হয়ে যাবে ক্রেডিট, আর ডেবিট হবে বিমা খরচ। আর টাকাটা খুব ভালো করে মনে রাখবা, টাকা হবে যতটুকু খরচ হয়েছে বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, পরবর্তীতে আমি খরচ পদ্ধতিটা আলোচনা করবো। কেমন? ধরো এই একটা রেওয়া মিল, ভালো করে শুনতে হবে, হ্যাঁ? ধরো এই একটা রেওয়া মিল, এই রেওয়া মিলটা এই দেয়া আছে, হ্যাঁ? ধরো রেওয়া মিল আমি শর্টকাট লিখলাম, এটা ডেবিট ক্রেডিট, এখানে লেখা আছে রেওয়া মিলে অগ্রিম বিমা। ধরো ডেবিট পার্শ্বে আছে 6000, ডেবিট পার্শ্বে অবশ্যই থাকবে কারণ এটা সম্পদ। তোমরা এখন বলে দাও তো রেওয়া মিলে অগ্রিম বিমা আছে, এটা কোন পদ্ধতিতে সমন্বয় দাখিলাটা হবে? সম্পদ পদ্ধতিতে। এখন সমন্বয়ের ধরো আছে এরকম যে অগ্রিম বিমার ধরো 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ধরো এটা না থেকে যদি এইটা থাকে যে অগ্রিম বিমার 1000 টাকা এখনো মেয়াদ উত্তীর্ণ হয়, এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি, খুব ভালো করে শুনতে হবে। ধরো আরেকটা দিয়ে দিল যে অগ্রিম বিমা
3 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। পরিশোধ করা হয়েছে। আমরা একটা জিনিস খেয়াল করবো, একই অঙ্কে কিন্তু 3টা সমন্বয় থাকবে না, যে কোনো একটা থাকবে। এখন ছেলেমেয়েরা খেয়াল করো, এই 3টা সমন্বয়ের যেটা আসুক না কেন জাবেদা কিন্তু একই হবে। খুব ইন্টারেস্টিং যে সমন্বয় দেখো এক একটা এক এক রকম। এখানে বলেছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এখানে বলছে মেয়াদ উত্তীর্ণ হয়নি, এখানে আবার বলছে 3 বছরের জন্য দেয়া হয়েছে। এই 3টা সমন্বয়ের যেটাই পরীক্ষায় আসুক জাবেদা কিন্তু একই হবে। যেহেতু রেওয়ামিল অগ্রিম বীমা আছে, এইটা আসলো যা জাবেদা, এটাও তা এটাও তা, তাহলে সেই জাবেদাটা কি হবে? সেই জাবেদাটা একটু বলে দিই স্যার, সবাই খুব ভালো করে শুনবো। এই 3টার যেটাই আসুক জাবেদা একই হবে। অগ্রিম বীমা যেহেতু রেওয়ামিলের ডেবিটে আছে, রেওয়ামিলের অগ্রিম বীমা উল্টায় দাও, তাহলে অগ্রিম বীমা হয়ে যাবে ক্রেডিট, ডেবিট হবে বিমা খরচ। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন তোমাদেরকে জাবেদা 3টা বলি, তাহলে জাবেদা 3টা একই, বাট টাকাটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবা সবাই। এই 3টার যেটাই আসুক জাবেদা হচ্ছে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সমন্বয় বিভিন্ন রকম থাকে, বাট জাবেদা একই। এখানেও আসলে একই জাবেদা, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। এটাও আসলে একই জাবেদা, 3 নম্বরটা আসলে একই জাবেদা, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। খুব ইন্টারেস্টিং, তাই না? যে সমন্বয় বিভিন্ন ধরনের থাকছে, বাট জাবেদা একই হচ্ছে। জাবেদা হচ্ছে কি সমন্বয় দেখে না রেওয়ামিল দেখে? রেওয়ামিল দেখে। রেওয়ামিলে যেহেতু অগ্রিম বীমা আছে, কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে অগ্রিম বীমা দেখো উল্টে গেছে, অগ্রিম বীমা হয়ে গেছে ক্রেডিট প্রত্যেকটা, দেখো। আর তার এগেনস্টে খরচ বাড়াই দিছি, বিমা খরচ ডেবিট, বিমা খরচ ডেবিট। এখন ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে টাকাটা। শুরুতে একটু বলেছিলাম, মনে পড়ে কিনা তোমাদের, যে সম্পদ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু খরচ হয়েছে। সম্পদ পদ্ধতিতে টাকা হবে যতটুকু খরচ হয়েছে। দেখি কে বলতে পারো। 1 নম্বর সমানে বলছে অগ্রিম বীমার 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচ। খরচের কয়েকটা বিকল্প নাম মাঝে বলে দেয়। খরচ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সময় অতিক্রান্ত হয়েছে, এগুলো সব খরচ। যতটুকু সময় অতিক্রান্ত হয়েছে মানে অতটুকু খরচ হয়েছে। তো সবাই একটু বলে দাও, 1 নম্বর সমন্বয়ে বলছে অগ্রিম বীমার 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচ হয়েছে। তাহলে কত টাকা খরচ হয়েছে? 2000। তাহলে আমার তো দরকারও যতটুকু খরচ হয়েছে, তাহলে 1 নম্বর সমন্বয়ে আমরা জাবেদা কয় টাকা লিখে দিব? 2000 টাকা লিখে দিব। মনে রাখবা, জাবেদা সেম থাকবে, বাট টাকাটার সময় হবে যতটুকু খরচ হয়েছে। দেখি তোমরা 2 নম্বর সমন্বয়টা পারো কিনা, বলো। 2 নম্বর সমন্বয়ে জাবেদা সেম, বাট এখানে একটু খেয়াল করো, 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়নি, কিন্তু আমার দরকার কি মেয়াদ উত্তীর্ণ হয়নি না হয়েছে? হয়েছে। তাহলে এখানে কিন্তু এখানে তো বলেছে মেয়াদ উত্তীর্ণ হয়নি 1000 টাকা, কিন্তু আমার তো দরকার কতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা খরচ হয়েছে। তোমরা বলো তো রেওয়ামিলে কত ছিল? 6000। তাহলে 6000-এর মধ্যে যদি বলে 1000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়নি, একটু চিন্তা করে বলো তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত? সবাই বলো কত হয়েছে? 5000 টাকা। তাহলে আমরা 2 নম্বর সমন্বয়কে আমরা 1000 টাকা লিখবো না 5000 টাকা লিখবো? খুব ইম্পর্টেন্ট কিন্তু, দেখো 5000 টাকা লিখবো। কেন? আমার দরকার সবসময় টাকা যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বাট এখানে বলছে 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়নি, তাহলে আমি কি করবো? মনে মনে বের করে নিব যে 6000 টাকার মধ্যে যদি 1000 টাকা বলে মেয়াদ উত্তীর্ণ হয়নি, তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত? 5000। এমন বুঝাতে পেরেছি সবাইকে। 3 নম্বর সমন্বয়টা আসো, অগ্রিম বীমা 3 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। আমরা এখানে ধরে নিলাম যে অঙ্কটার হিসাবকাল হচ্ছে 1 বছর, কেমন? তাহলে বলো তো 3 বছরে দেওয়া হয়েছিল রেওয়ামিলে কত? 6000। বলো তো আমাদের হিসাবকাল যেহেতু 1 বছর, তাহলে কয় বছর খরচ হয়ে গেল? 1 বছর। তাহলে 3 বছরে যদি 6000 টাকা হয়, আমার খরচ হয়েছে কি 2 বছর না 1 বছর? 1 বছর। তাহলে 3 বছরে যদি 6000 টাকা হয়, 1 বছরে কত? 6000 ভাগ 3 কত হয়? 2000 টাকা। তাহলে 3 নম্বর সমান আমার টাকা হবে 2000 টাকা। ছেলেমেয়েরা সবাই বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিচ্ছি, অগ্রিম বীমার ক্ষেত্রে তুমি প্রথমে দেখবে এটা সম্পদ পদ্ধতি কিনা। সম্পদ পদ্ধতি বোঝার ওয়েটা কি? রেওয়ামিলে অগ্রিম বীমা আছে কিনা। রেওয়ামিলে অগ্রিম বীমা থাকা মানে এটা সম্পদ পদ্ধতি। আর এক্ষেত্রে সমন্বয় দাখিলা কি হবে? যেভাবেই সমন্বয়টা থাকুক না কেন, তুমি দাখিলাটা দিবা রেওয়ামিল দেখে। রেওয়ামিলে যেহেতু অগ্রিম বীমা আছে, এটা উল্টায় দিবা, তাহলে অগ্রিম বীমা হয়ে যাবে ক্রেডিট, ডেবিট হবে বিমা খরচ। তাহলে জাবেদা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন হচ্ছে টাকা নিয়ে। বলো তো সবাই, টাকা কত হবে? যতটুকু খরচ হয়েছে বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তোমরা আবার খেয়াল করো, 1 নম্বর সমন্বয় ডিরেক্টলি বলে দিয়েছে 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা খরচ হয়েছে, 2000ই বসিয়ে দিয়েছে। বাট 2 নম্বর সময়টা খেয়াল করো, পাশাপাশি খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে 1000 টাকা এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি মানে খরচ হয়নি। তাহলে বলো 6000 টাকার মধ্যে যদি বলে 1000 টাকা খরচ হয়নি, তাহলে খরচ হয়েছে কত? 5000। দেখো 5000 লিখেছে। 3 নম্বরটা খেয়াল করো, 3 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। 3 বছরে কত পরিশোধ করা হয়েছিল? 6000। তাহলে আমার খরচ হয়েছে কয় বছর? 1 বছর শেষ হয়ে গেছে, তাহলে 1 বছর খরচ হয়েছে।
তাহলে 3 বছরে যদি 6000 হয়, 1 বছরে কত? 6000 ভাগ 3 সমান 2000 টাকা। আমি মনে হয় তোমাদেরকে সবাইকে সম্পদ পদ্ধতিতে অগ্রিম বীমাটা কীভাবে রেকর্ড করতে হয় শিখাতে পেরেছি। এখন আমরা শিখাবো এই অগ্রিম বীমারই খরচ পদ্ধতিটা কিভাবে করা হয়। খরচ পদ্ধতিতে বোঝার একটা সহজ ওয়ে হচ্ছে যে সাধারণত রেওয়া মিলে এক্ষেত্রে অগ্রিম বীমা থাকবে না, রেওয়া মিলে এক্ষেত্রে বীমা খরচ থাকবে। তাহলে রেওয়া মিলে যদি বীমা খরচ থাকে তাহলে একটা খরচ পদ্ধতি সহজ নিয়ম কিন্তু একই থাকবে, রেওয়া মিলেরটা উল্টায় যাবে। বলো তো সবাই ছেলেমেয়েরা, বীমা খরচ তো একটা ব্যয়, এটা রেওয়া মিলের কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। তাহলে রেওয়া মিলের ডেবিট দিকে আছে বীমা খরচ, এখন সমন্বয় দাখিলায় বীমা খরচটা উল্টায় যাবে। তাহলে বলো তো বীমা খরচ কি হবে? বীমা খরচ যেহেতু রেওয়া মিলের ডেবিট আছে, এটা ক্রেডিট হবে, আর ডেবিট হবে অগ্রিম বীমা। খুব ইন্টারেস্টিং। ধরো আবার বলছি, এই একটা রেওয়া মিল, সবাই খেয়াল করি। রেওয়া মিলে দেয়া আছে বীমা খরচ। একটু চিন্তা করে বলো, রেওয়া মিলে যেহেতু বীমা খরচ আছে, এটা কি সম্পদ পদ্ধতি না খরচ পদ্ধতি? খরচ পদ্ধতি। ধরো 5000 টাকা আছে রেওয়া মিলের ডেবিট পার্সেন, যেহেতু খরচ এটাও ডেবিট পার্সেনই থাকবে। এখন সমন্বয় ধরো এরকম যদি থাকে তাহলে কি হবে? সমন্বয় ধরো এই তিনটার যে কোনোটাই থাকুক, ধরো বললো যে বীমা খরচের মধ্যে অগ্রিম বীমার পরিমাণ ধরো 2000 টাকা। ধরো আরেকটা সমন্বয় বলল যে বীমা খরচের মধ্যে চলতি বছরের খরচ হিসাবে দেখাতে হবে ধরো 1500 টাকা। এখন এটা সমন্বয় দেখলে এটা কেমন হবে? খুব ইন্টারেস্টিং। কিন্তু এখানে একদম ইজি একটা নিয়ম তোমাদের শিখায় ফেললাম, সেটা হচ্ছে যে রেওয়া মিল দেখে আমি সমন্বয় দাখিলা দিই। বলো তো রেওয়া মিলে কি আছে? অগ্রিম বীমা না বীমা খরচ? বীমা খরচ। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। এটা উল্টাই দিতে হবে। তাহলে কি হবে বলো তো সবাই? আমি যদি এটা সমন্বয় দাখিলা 1 নাম্বার দেই, তাহলে বীমা খরচটা উল্টাই দিলে বীমা খরচ কি হবে? ক্রেডিট। তাহলে এই কাজটা ডেবিট হবে অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ ক্রেডিট। 2 নম্বর সমন্বয় যদি আসে একই জাবেদা, যেহেতু রেওয়া মিলের বীমা খরচ, আমরা সবসময় জাবেদা দিব রেওয়া মিল দেখে। একটা কথা মনে রাখবো, কিন্তু টাকা লিখবো সমন্বয় দেখে। অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ ক্রেডিট। ঠিক আছে? তাহলে তুমি দেখো সমন্বয় যেটাই আসুক না কেন, রেওয়া মিল যদি বীমা খরচ থাকে একই জাবেদা হয়। জাবেদাটা কি হয়? রেওয়া মিলেরটা উল্টায় দিছে। দেখো এখানেও বীমা খরচ ক্রেডিট, এখানেও বীমা খরচ ক্রেডিট, তার এগেইনস্টে ডেবিট হচ্ছে অগ্রিম বীমা। এখন ইম্পর্টেন্ট হচ্ছে টাকা কত হবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু টাকাটাই গুরুত্বপূর্ণ। জাবেদা তোমাদের কাছে বোধহয় ইজি হয়ে গেছে। টাকাটার মধ্যে মনে রাখবো, যদি এটা খরচ পদ্ধতি, যেহেতু এটা খরচ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু সম্পদ আছে বা এখনো খরচ হয় নাই। আবার বলছি, খরচ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু অগ্রিম রয়েছে, অথবা মেয়াদ উত্তীর্ণ হয় নাই, অথবা সম্পদ রয়েছে। তাহলে এখানে বলো তো বীমা খরচ 5000, 1 নম্বর সমন্বয় বলছে বীমা খরচের মধ্যে অগ্রিম বীমা 5000। আমার দরকার হচ্ছে যতটুকু অগ্রিম রয়েছে বা মেয়াদ উত্তীর্ণ হয়নি। এখানে তো বলেই দিয়েছে অগ্রিম হচ্ছে 2000। তাহলে 1 নম্বর সমন্বয় হবে যতটুকু অগ্রিম রয়েছে, দ্যাট ইজ 2000। 2 নম্বরটা একটু ভালো করে খেয়াল করো। বীমা খরচের মধ্যে চলতি বছরের খরচ হিসাবে দেখা দেবে 1500। খরচ বলছে 1500। তোমরা বলো তো, যেহেতু এটা খরচ পদ্ধতি, আমার কি খরচ দরকার নাকি অগ্রিম দরকার? তাহলে তোমরা বলো 5000-এর মধ্যে যদি খরচ হয় 1500, তাহলে অগ্রিম কত? 3500। তাহলে আমাদের দ্বিতীয় জাবেদার টাকা হবে 3500। তাহলে আমাদের খরচ পদ্ধতিটা শেষ হয়ে গেল। আমি তোমাদের আবার কথাগুলো রিপিট করছি যে অগ্রিম বীমার ক্ষেত্রে 2টা পদ্ধতিতে জাবেদা হতে পারে। একটা হচ্ছে সম্পদ পদ্ধতি, আর একটা হচ্ছে খরচ পদ্ধতি। আমি কোন পদ্ধতিতে জাবেদা দিব এটা নির্ভর করবে এটা রেওয়া মিলে কি আছে। রেওয়া মিলে অগ্রিম বীমা আছে না বীমা খরচ আছে? তুমি দেখবা মাঝে মাঝে অঙ্কে, বোর্ডের বহু অঙ্কে আমি দেখেছি যে অগ্রিম বীমা থাকে, অনেক সময় বীমা খরচ থাকে। সহজ নিয়ম হচ্ছে রেওয়া মিলেরটা উল্টাই দিব। রেওয়া মিলে অগ্রিম বীমা থাকলে এটা উল্টায় যাবে, রেওয়া মিলে বীমা খরচ থাকলে এটা উল্টায় দেবে। একটা কথা মনে রাখবো, রেওয়া মিলে কখনো একই সাথে বীমা খরচ আর অগ্রিম বীমা দুইটাই থাকবে না। সো ভয় পাওয়ার কিছু নেই। আর টাকাটা খুব গুরুত্বপূর্ণ। যদি সম্পদ পদ্ধতি, শর্টকাট কথাটা মনে রাখো, সম্পদ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু খরচ হয়েছে, খরচ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু সম্পদ আছে। পুরো উল্টা কিন্তু, খেয়াল করো সবাই। সম্পদ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু খরচ হয়েছে, আর খরচ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু সম্পদ আছে। আমি মনে হয় সবাইকে অগ্রিম বীমার বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা এখন অগ্রিম বীমার আলোচনাটা শেষ করি।
এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটাও প্রায় পরীক্ষায় আসে, খুব ভালো করে শুনতে হবে। সেটা হচ্ছে সাপ্লাইজ সংক্রান্ত কিছু সমন্বয় আসে। সাপ্লাইজ, আমরা এখন এই অগ্রিম ব্যয়েরই আরেকটা অঙ্ক মাঝে মাঝে আসে, সাপ্লাইজ, সাপ্লাইজ সংক্রান্ত সমন্বয়। ভালো করে শুনবে, একই নিয়ম। তোমরা যারা অগ্রিম বীমা বুঝতে পেরেছ তাদেরকে আমরা সাপ্লাইজটা একই নিয়মে শিখাই দিব। সাপ্লাইজ এটাও দুইটা পদ্ধতি হতে পারে, একটা সম্পদ পদ্ধতি, একটা খরচ পদ্ধতি। আমি কোন পদ্ধতিতে জাবেদা দিব মুখস্থ করারও দরকার নেই। সহজ নিয়ম হচ্ছে রেওয়া মিলে দেখবা সাপ্লাইজ আছে না সাপ্লাইজ খরচ আছে। যদি রেওয়া মিলে সাপ্লাইজ থাকে সম্পদ পদ্ধতি, যদি রেওয়া মিলে সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ থাকে খরচ পদ্ধতি। তাহলে এখন ধরো রেওয়া মিলে সাপ্লাইজ আছে, তার মানে সম্পদ পদ্ধতি। সম্পদ পদ্ধতিটা বলে দেই, সম্পদ পদ্ধতি। সম্পদ পদ্ধতির ক্ষেত্রে রেওয়া মিলে কি থাকবে? সাপ্লাইজ থাকবে। তাহলে যেহেতু সম্পদ পদ্ধতি, বলো তো আগের নিয়ম অনুযায়ী টাকা হবে কি? যতটুকু সম্পদ আছে না খরচ হয়েছে, খরচ হয়েছে। আর সাপ্লাইজের ক্ষেত্রে সাধারণত খরচ না বলে অনেক সময় বলে ব্যবহৃত হয়েছে, ইউজড। তাহলে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। তাহলে সম্পদ পদ্ধতিতে টাকা হবে মনে রাখবো যতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদের। ধরো একটা রেওয়া মিল, ডেবিট ক্রেডিট, এখানে আছে সাপ্লাইজ। ধরো সাপ্লাইজ সম্পদ, তো ডেবিট পাশে আছে 10,000। ছেলেমেয়েরা বলো তো সাপ্লাইজ আছে, এটা কি সম্পদ? এখন যদি সমন্বয় থাকে, দেখো কতভাবে এই সমন্বয়টা থাকতে পারে। ধরো প্রশ্নে বললো চলতি বছরে 4,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। 4,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, 2 নম্বর ধরো প্রশ্নে বললো বছর শেষে দেখা গেল, বছর শেষে ধরো 3,000 টাকার সাপ্লাইজ, 3,000 টাকার সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে, অব্যবহৃত রয়েছে অথবা হাতে রয়েছে। ভালো করে শুনবো স্যার, ছেলেমেয়েরা। এখন দেখো রেওয়া মিলে সাপ্লাইজ আছে, সমন্বয় কয়টা আছে? 2টা। মনে রাখবো সমন্বয়ের দিকে তাকাবা না, জাবেদা দেওয়ার সময় রেওয়া মিলের দিকে তাকাবা। রেওয়া মিলে কি আছে? সাপ্লাইজ। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে একই নিয়ম অগ্রিম বীমার মতো, রেওয়া মিলেটা উল্টাই দিবা। বলো তো সবাই সাপ্লাইজ কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে সাপ্লাইজ এখন উল্টাই দিই আমরা, তাহলে সাপ্লাইজ এখন কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন জাবেদাটা দিয়ে দেই, তাহলে সাপ্লাইজ আছে ডেবিট দিকে, এখন সাপ্লাইজ হয়ে যাবে ক্রেডিট। তার বিপরীতে একটা খরচ হবে, এই খরচটার নাম হচ্ছে সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। ঠিক আছে? বলো তো সবাই আমরা কোনটা উল্টাই দিলাম? সাপ্লাইজ উল্টাই দিলাম। সাপ্লাইজ ডেবিটে আছে, সাপ্লাইজ হয়ে গেছে ক্রেডিট, তার বিপরীতে একটা খরচ দেখাই দিচ্ছে। তাহলে 1 নাম্বার আসুক আর 2 নাম্বার আসুক, জাবেদা কিন্তু একই হবে। তাহলে দ্বিতীয়টার সেম জাবেদা হবে, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। দেখো জাবেদায় কোনো পরিবর্তন নাই, বাট পরিবর্তন হচ্ছে টাকায়। টাকাটা কিভাবে হবে একটু বলে দিই। যেহেতু সাপ্লাইজ আছে সম্পদ পদ্ধতি, টাকা হবে যতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে। একটা কথা মনে রাখবা, সম্পদ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু ব্যবহৃত হয়েছে বা খরচ হয়েছে। একটু বলে দাও সবাই, চলতি বছরে 4,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। বলো তো সম্পদ পদ্ধতিতে আমার দরকার কি? কতটুক হাতে আছে না ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে, কিন্তু বলেই দিয়েছে 4,000 টাকা ব্যবহৃত হয়েছে। তাহলে 1 নম্বর সমান আমরা 4,000 বসাই দিব। বলো তো 2 নম্বর সময়টিকে খেয়াল করো, বছর শেষে 3,000 টাকার সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে বা হাতে রয়েছে। একই কথা। কে বলবা ছেলেমেয়েরা? যেহেতু সম্পদ পদ্ধতি, আমার টাকা হবে কি যতটুকু অব্যবহৃত আছে না ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে যে বলছে অব্যবহৃত আছে, তাহলে কি করবো? মনে মনে ব্যবহৃতটা বের করে নিব। সবাই বলো রেওয়া মিলে সাপ্লাইজ কত আছে? 10। অব্যবহৃত আছে কত? 3। তাহলে একটু চিন্তা করে বলো ব্যবহৃত হয়েছে কত? 7। তাহলে আমরা দ্বিতীয় জাবেদা আমরা টাকা লিখে দিব 7,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছ? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, সাপ্লাইজের ক্ষেত্রে 2টা পদ্ধতি আছে, একটা সম্পদ পদ্ধতি, একটা খরচ পদ্ধতি। সম্পদ পদ্ধতি না খরচ পদ্ধতি বোঝার একটা সহজ ওয়ে হচ্ছে রেওয়া মিলে কি আছে। রেওয়া মিলে যদি সাপ্লাইজ থাকে এটা সম্পদ পদ্ধতি, রেওয়া মিলে যদি সাপ্লাইজ খরচ থাকে এটা খরচ পদ্ধতি। আমরা এতক্ষণ সম্পদ পদ্ধতিটা আলোচনা করলাম। এক্ষেত্রে জাবেদাটা সবসময় রেওয়া মিল দেখে দিবা। রেওয়া মিলে সাপ্লাইজ আছে ডেবিট দিকে, তাহলে সাপ্লাইজ হয়ে যাবে ক্রেডিট, ডেবিট হবে সাপ্লাইজ খরচ। দেখো জাবেদা সেম আছে, এই 2টা সমন্বয়ের যেটা আসুক দেখো জাবেদা সেম আছে।
বাট দেখো টাকা চেঞ্জ হয়ে গেছে। মনে রাখবো সম্পদ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু ব্যবহৃত হয়েছে বা খরচ হয়েছে। যেমন এখানে বলছে 4,000 টাকা ব্যবহৃত হয়েছে, এই জন্য 4,000ই বসিয়ে দিয়েছে। বাট এখানে বলছে 3,000 টাকা অব্যবহৃত রয়েছে, বাট আমার দরকার কি, ব্যবহৃত হয়েছে কত। তাহলে 10,000-এর মধ্যে যদি 3,000 হয় অব্যবহৃত, ব্যবহৃত কত, 7,000। আমরা মনে হয় সবাই সম্পদ পদ্ধতির বিষয়টা বুঝাতে পেরেছি। এখন তোমাদেরকে আমরা খরচ পদ্ধতিটা একটু বলে দিই, কারণ পরীক্ষায় মাঝে মাঝে খরচ পদ্ধতিটাও দিয়ে দেয়। একই নিয়ম, একদম সহজ ছেলেমেয়েরা। খরচ পদ্ধতির ক্ষেত্রে রেওয়া মিলে কি দেয়া থাকবে, সাপ্লাইজ না সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ। এই ক্ষেত্রে একদম সহজ নিয়ম একই, রেওয়া মিলেরটা উল্টাই দিবা। তাহলে রেওয়া মিলে ধরো সাপ্লাইজ খরচ আছে, আমি আবার বলে দিচ্ছি। ধরো এই একটা রেওয়া মিল, এই একটা রেওয়া মিল, রেওয়া মিলে আছে সাপ্লাইজ, সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ। ধরো 6,000 টাকা আছে রেওয়া মিলের ডেবিট দিকে, ব্যয় না, এই জন্য ডেবিট দিকে থাকবে। তাহলে বলো আমরা এটা কোন পদ্ধতি, যেহেতু খরচ আছে এটা খরচ পদ্ধতি। এখন সমন্বয় যেভাবে আসুক রেওয়া মিলটা উল্টাই দিবা। তাহলে সাপ্লাইজ খরচ আছে ডেবিট দিকে, এখন সাপ্লাইজ খরচ হয়ে যাবে ক্রেডিট, ডেবিট কি হবে, সাপ্লাইজ। তাহলে এই সমন্বয় যেহেতু রেওয়া মিলে সাপ্লাইজ, যেভাবেই সমন্বয় বলুক যাবে তা কিন্তু সাপ্লাইজ খরচ ক্রেডিট হবে, ডেবিট হবে সাপ্লাইজ। এখন ধরো এর সাথে সমন্বয় ধরো দুইটা আছে, দেখি তোমরা ধরতে পারো কিনা। আর একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু সাপ্লাইজ খরচ খরচ পদ্ধতি, টাকা হবে যতটুকু অব্যবহৃত রয়েছে বা হাতে রয়েছে বা সম্পদ আছে। দেখি বলতে পারি কিনা। যদি বলে অব্যবহৃত মনিহারি বা অব্যবহৃত সাপ্লাইজ, ধর 2,500 টাকা। হ্যাঁ, যদি আরেকটা সমন্বয় বলে যে চলতি বছরে 2,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, একটু ভালো করে শুনতে হবে। হ্যাঁ, তো ছেলেমেয়েরা বলো তো সবাই, সমন্বয় দুইটার যেটাই আসুক না কেন, আমরা জাবেদা কি সমন্বয় দেখে দিব না রেওয়া মিল দেখে, রেওয়া মিল দেখে। তাহলে আমি যদি এখন সমাধান করি এই দুইটার যেটাই সমন্বয় আসুক না কেন, সমাধান কিন্তু হবে সাপ্লাইজ খরচ, যেহেতু রেওয়া মিলের ডেবিটে আছে সাপ্লাইজ খরচ হয়ে যাবে ক্রেডিট, ডেবিট হবে সাপ্লাইজ। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট, 2 নম্বরের কিন্তু একই জাবেদা হবে, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ হিসাব ক্রেডিট। খুব ইন্টারেস্টিং তাই না? রেওয়া মিলটা উল্টাই দিচ্ছি বারবার। রেওয়া মিল আছে সাপ্লাইজ খরচ ডেবিট, দেখো সাপ্লাইজ খরচ ক্রেডিট হয়ে গেছে, ডেবিট হচ্ছে সাপ্লাইজ। বাট এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে টাকাটা। বলো তো সম্পদ পদ্ধতি, যদি এটা খরচ পদ্ধতি তাহলে টাকা হবে কি যতটুকু সম্পদ আছে বা অব্যবহৃত রয়েছে। একটু চিন্তা করে বলো, এখানে অব্যবহৃত বলেই দিয়েছে কত, 2,500। আমার দরকার অব্যবহৃত, তাহলে 1 নম্বর সমন্বয় 2,500ই হবে। বাট 2 নম্বর সমন্বয়টা একটু পড়ো, চলতি বছরে 2,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। যেহেতু খরচ পদ্ধতি, আমার কি ব্যবহৃত দরকার না অব্যবহৃত দরকার, অব্যবহৃত দরকার, কিন্তু বলেছি তো ব্যবহৃত। তাহলে বলো 6,000 টাকার মধ্যে যদি 2,000 টাকা ব্যবহৃত হয় তাহলে অব্যবহৃত কত, 4,000। তাহলে সেকেন্ড সমন্বয়ে আমাদের টাকা হবে 4,000। ছেলেমেয়েরা তোমরা মনে হয় সবাই বুঝতে পেরেছো। আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা সমন্বয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে অগ্রিম বীমা আর একটা হচ্ছে সাপ্লাইজ। আমরা আবার বলে দিচ্ছি তোমাদের, অগ্রিম বীমা হোক আর সাপ্লাইজ হোক, সমন্বয় দাখিলা দেওয়ার একটা সহজ টেকনিক হচ্ছে রেওয়া মিলটা উল্টায় দিব। তার এগেনস্টে যদি অগ্রিম বীমা উল্টায় তার এগেনস্টে বীমা খরচ লিখবো, যদি বীমা খরচ উল্টায় তার এগেনস্টে অগ্রিম বীমা লিখবো। কেমন? আর টাকাটা দিকে খুব ভালো করে নজর দিবে। যদি সম্পদ পদ্ধতি হয় টাকা হবে যতটুকু খরচ হয়েছে, আর যদি খরচ পদ্ধতি হয় টাকা হবে যতটুকু সম্পদ আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি অগ্রিম ব্যয় সংক্রান্ত সমন্বয়ের আলোচনা শেষ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর সমন্বয়টা শিখব, সেটা হচ্ছে অগ্রিম বা অনর্জিত আয় সংক্রান্ত সমন্বয়। অগ্রিম বা অনর্জিত আয় সংক্রান্ত সমন্বয়, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনতে হবে। হ্যাঁ, এই অগ্রিম বা অনর্জিত আয় মানে কি, যে কোনো একটা আয় এখনো অর্জিতই হয়নি, কিন্তু আমি টাকা আগে নিয়ে নিয়েছি, আমি আয় এখনো সেবাই দেইনি বা টাকা অগ্রিম নিয়ে নিয়েছি, সেটাকে বলে অগ্রিম সেবায়, অগ্রিম আয় বা অনর্জিত আয়। আমি আবার বলছি, কোনো একটি আয় অর্জিত হয়নি কিন্তু টাকা অগ্রিম নেওয়া হয়েছে বা টাকা পাওয়া গেছে, এরকম আয়কে আমরা বলবো অনর্জিত আয় বা অগ্রিম আয়। এখন এই অগ্রিম আয়ের ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে, যে ধরো আমি সেবা দেইনি বা টাকা নিয়ে নিয়েছি,
তাহলে শুরুতে যখন আমি টাকা নিয়ে নিয়েছি আমি লিখতে পারি অনর্জিত সেবায় নগদান হিসাব ডেবিট, অনর্জিত সেবায় ক্রেডিট। একটু খেয়াল করো তো, আমি শুরুতে অনর্জিত সেবায় ক্রেডিট মানে কি আয় হিসাবে দেখালাম না দায় হিসাবে? তোমরা ধরতে পেরেছো নিশ্চয়, দায় হিসাবে। আবার কেউ কেউ মনে করে দায় হিসাবে দেখানো হবে না, আমরা আয় হিসাবে দেখাই দিব। যারা আয় হিসাবে দেখাতে চায় এর ব্যবহারটা খুবই কম বাস্তবে, তারা এভাবে লেখে যে আয় হিসাবে দেখাই দিই, সে লেখে নগদান ডেবিট সেবায় ক্রেডিট। তাহলে আমরা দেখলাম অনর্জিত সেবায় এটার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে দায় পদ্ধতি আর একটা হচ্ছে আয় পদ্ধতি। এখন আমি কোন পদ্ধতিতে জাবেদা দিব এটা কিন্তু তোমাকে ভাবতে হবে না, খুব সহজ একটা ওয়ে আছে। ওই যে একই রেওয়া মিলে কি আছে বলতো, রেওয়া মিলে লেখা আছে অনর্জিত সেবায়, কোন পদ্ধতি? দায় পদ্ধতি। তোমরা ধরতে পেরেছো কারেক্টলি। যদি রেওয়া মিলে লেখা থাকে সেবায়, অনর্জিত সেবায় নেই, কোন পদ্ধতি? আয় পদ্ধতি। তাহলে এখন আমরা শুরুতেই দায় পদ্ধতিতে নিয়ে একটু কথা বলি স্যার। দায় পদ্ধতিতে রেওয়া মিলে কি থাকবে? অনর্জিত সেবায়। ধরো এটা একটা রেওয়া মিল, এটা ডেবিট, এটা ক্রেডিট। হ্যাঁ, ধরো রেওয়া মিল লেখা আছে অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবা আয়, এবং যেহেতু এটা দায় এটা ক্রেডিট পাশে থাকবে, ধরো 5,000 টাকা। হ্যাঁ, এখন সমন্বয় ধরো এর এগেনস্টে দুইটা সমন্বয় আছে, এরকম বলো অনর্জিত বা অনুপার্জিত, একই কথা। অনুপার্জিত সেবা আয়ের 1500 টাকা অর্জিত হয়েছে। ধরো এরকম আসলো অনর্জিত সেবা আয়ের 2,000 টাকা এখনো অনর্জিত রয়েছে, একটু ভালো করে শুনবো স্যার। হ্যাঁ, তাহলে বলো তো রেওয়া মিলে কি আছে? অনুপার্জিত সেবায় কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, এটা দায়। জাবেদা দেওয়ার নিয়ম তো ওই যে বিমা, অগ্রিম বিমার সাপ্লাইজের মধ্যে। রেওয়া মিলেরটা উল্টাই দিব, খুব মজা তাই না? রেওয়া মিলেরটা বারবার উল্টাই দিচ্ছি। তাহলে বলো তো সবাই অনর্জিত সেবাটা রেওয়া মিলের কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে আমি যদি এখন উল্টাই দিই তাহলে অনর্জিত সেবাটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তার এগেনস্টে ক্রেডিট হবে সেবায়। তার মানে কি আমরা দায় কমিয়ে দিব, তার বিপরীতে যতটুকু অর্জিত হয়েছে ততটুকু আমরা আয় হিসাবে ক্রেডিট করে দিব। এক্ষেত্রে টাকার কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা। দায় পদ্ধতিতে টাকা হবে যতটুকু অর্জিত হয়েছে বা আয় হয়েছে। আমি আবার বলছি, যেহেতু এটা দায় পদ্ধতিতে টাকা হবে যতটুকু আয় হয়েছে বা অর্জিত হয়েছে। তাহলে আমরা যদি এখন জাবেদা দিই, এই দুইটার যদি জাবেদা দিই তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করি স্যার। ধরো এই দুইটার যেটাই আসুক না কেন, অনর্জিত সেবায় যদি ক্রেডিট দিকে আসে, অনুপার্জিত সেবায়টা ডেবিট হয়ে যাবে। অনুপার্জিত সেবায় ডেবিট, আর ক্রেডিট কি হবে? সেবায়। টাকাটা একটু পরে বলছি। 2 নম্বরেও যেটাই আসুক না কেন, জাবেদা তো সবসময় রেওয়া মিল দেখি, 2 নম্বরে একই জাবেদা হবে, অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট। এখন ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। ছেলেমেয়েরা একটু মনে রাখবা, দায় পদ্ধতি যেহেতু টাকা হবে যতটুকু অর্জিত হয়েছে বা আয় হয়েছে। একটু পরও 1 নম্বর সমন্বয়টা বলছে অনুপার্জিত সেবায়ের 1000 টাকা অর্জিত হয়েছে। তো সবাই বলো, এখানে তো ডিরেক্টলি বলে দিয়েছে অর্জিত হয়েছে। কয় টাকা অর্জিত হয়েছে? 1500। আমার দরকার অর্জিত, তাহলে আমার 1 নম্বর সমন্বয়ে টাকা 1500 হবে। হ্যাঁ, কিন্তু 2 নম্বরটা ভালো করে খেয়াল করো, অনর্জিত সেবায়ের 2000 টাকা এখনো অনর্জিত রয়েছে। কি বলবো আমরা, যেহেতু দায় পদ্ধতি টাকা হবে কি যতটুকু অনর্জিত রয়েছে না অর্জিত হয়েছে? অর্জিত হয়েছে। এখন বলো 5000 টাকার মধ্যে যদি 2000 টাকা এখনো অনর্জিত হয় তাহলে অর্জিত কত? 3000। তাহলে দ্বিতীয় সমন্বয়ে আমার টাকা হবে 3000। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে আবার বলছি, যেহেতু দায় পদ্ধতি টাকা হবে যতটুকু আয় হয়েছে বা অর্জিত হয়েছে, আর সমন্বয় দাখিলা দেওয়ার সহজ নিয়ম কি? রেওয়া মিলেরটা উল্টাই দিবা। ক্লিয়ার? তাহলে আমরা দায় পদ্ধতিটা মনে বুঝতে পেরেছি সবাইকে। বারবার একটা জিনিস খেয়াল করো তোমরা, অগ্রিম বিমা, সাপ্লাইজ, অনুপার্জিত সেবায় এগুলোর ক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে রেওয়া মিলেরগুলো উল্টাই দিতে হয়। হ্যাঁ, আর টাকাটার ক্ষেত্রে খেয়াল করো, খুব ইন্টারেস্টিং। সম্পদ পদ্ধতির ক্ষেত্রে টাকা হয় যতটুকু খরচ হয়েছে, খরচ পদ্ধতির ক্ষেত্রে টাকা হয় যতটুকু সম্পদ বা আছে। অনুপার্জিত সেবায়ের ক্ষেত্রে খেয়াল করো, দায় পদ্ধতির ক্ষেত্রে টাকা হয় যতটুকু আয় হয়েছে,
আয় পদ্ধতির ক্ষেত্রে টাকা হয় যতটুক দায় আছে। তাহলে আমরা তোমাদের এখন আয় পদ্ধতিটা একটু দেখাই দিই। আয় পদ্ধতিতে একটু খেয়াল করি, একই নিয়ম হবে। আয় পদ্ধতি, আয় পদ্ধতি, হ্যাঁ, আয় পদ্ধতিতে ধরো রেওয়া মিলে সেবায় আছে, হ্যাঁ, সেবায় আছে, আয় তো ক্রেডিট দিকেই থাকবে, ধরো 20,000 টাকা। এখন সমন্বয় যদি এরকম বলে যে সেবা আয়ের মধ্যে অনর্জিত আয়ের পরিমাণ 8,000 টাকা, অথবা 2 নম্বর যদি বলে সেবা আয়ের 15,000 টাকা চলতি সালের আয় হিসাবে দেখাতে হবে, আয় হিসাবে দেখাতে হবে। খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো সবাই। বলো তো রেওয়া মিলে কি আছে? সেবায়। তা কোন পদ্ধতি? আয় পদ্ধতি। তাহলে সমন্বয় দেখিলে টাকা হবে যতটুক দায় আছে বা এখনো অনর্জিত আছে। খুব ইন্টারেস্টিং কিন্তু, খেয়াল করো। যেহেতু আয় পদ্ধতি, টাকা হবে যতটুক দায় আছে অথবা অনর্জিত আছে বা অর্জিত হয়নি। তাহলে এখন যদি আমি সমাধান করি এই দুইটার, তাহলে আমি যদি জাবেদা দিই, জাবেদা তো সমন্বয় দিকে হবে না, জাবেদা হবে রেওয়া মিল দেখে। বলো সেবায় কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে সেবায়টা উল্টায় দিতে হবে, সেবায় ডেবিট। বলো তো সবাই ক্রেডিট কি হবে? অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবায়। টাকাটা একটু পরে বলি। আমরা যদি দ্বিতীয়টা বলি, সেম জাবেদা, সেবায় ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। খুব ইন্টারেস্টিং কিন্তু, জাবেদা বারবার হচ্ছে রেওয়া মিল দেখে। এখন ইম্পর্টেন্ট হচ্ছে একই কথা, টাকা কত হবে? যেহেতু এটা আয় পদ্ধতি, সেবায় আছে, টাকা হবে যতটুকু দায় আছে বা অর্জিত হয়নি বা অনুপার্জিত রয়েছে। সবাই বলো 1 নম্বর সমন্বয়টা, যে সেবায়ের মধ্যে অনর্জিত আয়ের পরিমাণ 8,000। অনর্জিত আমার দরকারে কিন্তু আয় পদ্ধতিতে কতটুকু অনর্জিত, এখানে বলেই দিয়েছে অনর্জিত কত? 8,000। তাহলে আমরা 1 নম্বর সমন্বয়ে কিন্তু 8,000 টাকা লিখে দিই। 2 নম্বরটা একটু ভালো করে খেয়াল করো। এখানে বলছে সেবায়ের 15,000 টাকা, 15,000 টাকা চলতি সালের আয় হিসেবে দেখাতে হবে। আমার কি আয় দরকার না দায় দরকার? দায় দরকার। বলো তো 20,000-এর মধ্যে যদি আয় হয় 15, দায় কত? 5,000। দ্বিতীয় সমন্বয় কিন্তু আমার টাকা হবে 5,000 টাকা। আমার মনে হয় স্টুডেন্টরা সবাই তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা একটা জিনিস বারবার খেয়াল করো, যে আমি যে তোমাদের অগ্রিম বীমা, সাপ্লাইজ, অনুপার্জিত সেবায় প্রত্যেকটার 2টা করে পদ্ধতি শিখালাম, জাবেদাটা দেওয়া কিন্তু একদম ইজি হয়ে গেল আজকে। কিন্তু টাকাটার ক্ষেত্রে একটু ভালো করে নজর দিতে হবে। আবার বলে দিচ্ছি, সাপ্লাইজের ক্ষেত্রে তোমার 2টা পদ্ধতি যদি হয়, সম্পদ পদ্ধতি আর খরচ পদ্ধতি। সম্পদ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু খরচ হয়েছে, খরচ পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু সম্পদ আছে। অগ্রিম বীমার ক্ষেত্রে সেম নিয়ম। যদি সম্পদ পদ্ধতি হয়, অর্থাৎ রেওয়া মিলে অগ্রিম বীমা থাকে, টাকা হবে যতটুকু খরচ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর যদি খরচ পদ্ধতি হয়, তাহলে এক্ষেত্রে টাকা হবে যতটুকু অগ্রিম রয়েছে অথবা সম্পদ রয়েছে। একইভাবে অনুপার্জিত সেবায়ের ক্ষেত্রে সেম নিয়ম। দেখতে হবে রেওয়া মিলে অনুপার্জিত সেবায় আছে কিনা। যদি থাকে, এটা দায় পদ্ধতি। দায় পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু আয় হয়েছে বা অর্জিত হয়েছে। আর আয় পদ্ধতির ক্ষেত্রে টাকা হবে যতটুকু দায় রয়েছে অথবা অনুপার্জিত রয়েছে। আমি মনে হয় তোমাদেরকে 4টা সমন্বয় দাখিলার 4টা শ্রেণী আলোচনা করতে পারলাম। আমি 1 মিনিটে আবার পুরোটা রিপিট করছি, সবাই একটু ভালো করে শোনো। বকেয়া আয়, বকেয়া ব্যয়। আবার বলছি, সবাই শোনো। বকেয়া আয়, বকেয়া ব্যয়টা কিন্তু সহজ। যে বকেয়া আয়, বকেয়া ব্যয়ের ক্ষেত্রে আবার উল্টাই দিলে হবে না কিন্তু। বকেয়া ব্যয়টা হচ্ছে ব্যয় হয়ে গেছে কিন্তু এখনো টাকা পরিশোধ করো নাই, তার মানে ব্যয় তো হয়ে গেছে। ব্যয় ডেবিট, ক্রেডিট হবে বকেয়া ব্যয় বা প্রদেয় ব্যয়। উদাহরণ হিসেবে বলছিলাম, বেতন বকেয়া রয়েছে। বলো তো বেতন তো সংগঠিত হয়ে গেছে, তাহলে বেতন খরচ ডেবিট, ক্রেডিট হবে প্রদেয় বেতন। একইভাবে যদি বকেয়া আয় হয়, তাহলে একই নিয়ম, আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো টাকা পাও না, আয় তো হয়ে গেছে, তাহলে আয় ক্রেডিটই হবে, ডেবিট হবে বকেয়া আয়। উদাহরণ হিসেবে আমরা বলছিলাম, যদি বলে যে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, আয় বকেয়া রয়েছে, আয় তো হয়ে গেছে, তাহলে সুদ আয় বা বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, ডেবিট হবে প্রাপ্য সুদ। একটা কথা বলে তোমাদের মনে করে দিছিলাম যে সেবায় যদি কখনো বকেয়া থাকে, এক্ষেত্রে কিন্তু সেবা আয় কি সেবা দিয়ে দিয়েছো, তাহলে আমরা সেবায় ক্রেডিট করবো, বাট তার এগেনস্ট আমরা বকেয়া সেবায় না লিখে লিখবো প্রাপ্য হিসাব। ক্লিয়ার?
আর অগ্রিম তো আমরা পুরো বিষয়টা ক্লিয়ারই করলাম যে অগ্রিম এর ক্ষেত্রে দুইটা নিয়ম শিখালাম, একটা হচ্ছে অগ্রিম বিমা আর একটা সাপ্লাইজ। ভালো করে খেয়াল করবা রেওয়া মিলে কি আছে। রেওয়া মিলে যদি অগ্রিম বিমা থাকে সম্পদ পদ্ধতি, রেওয়া মিলে যদি বিমা খরচ থাকে খরচ পদ্ধতি। শর্টকাট টেকনিক হচ্ছে রেওয়া মিলে যা আছে এটা উল্টায় দিবা। আর টাকাটার ক্ষেত্রে কি মনে রাখবা জানি বললাম, সম্পদ পদ্ধতি হলে যতটুকু খরচ হয়েছে, খরচ পদ্ধতির ক্ষেত্রে যতটুকু সম্পদ রয়েছে। সাপ্লাইজের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম শিখেছিলাম। সাপ্লাইজের ক্ষেত্রে দেখতে হবে রেওয়া মিলে কি সাপ্লাইজ আছে না সাপ্লাইজ খরচ আছে। যদি সাপ্লাইজ থাকে সম্পদ পদ্ধতি, যদি সাপ্লাইজ খরচ থাকে তাহলে খরচ পদ্ধতি। টাকাটা ইম্পর্টেন্ট। টাকাটা কি বলেছিলাম, যদি সম্পদ পদ্ধতি হয় টাকা হবে যতটুকু খরচ হয়েছে বা ব্যবহৃত হয়েছে। আর যদি সাপ্লাইজ খরচ রেওয়া মিলে থাকে খরচ পদ্ধতি, টাকা হবে যতটুকু অব্যবহৃত রয়েছে অথবা হাতে রয়েছে। আর লাস্টে শিখাইলাম অনর্জিত সেবায় সংক্রান্ত, এটার দুইটা পদ্ধতি শিখালাম, একটা হচ্ছে দায় পদ্ধতি আর একটা হচ্ছে আয় পদ্ধতি। আমরা বুঝবো কীভাবে, রেওয়া মিল দেখি। রেওয়া মিলে অনুপার্জিত সেবায় থাকলে দায় পদ্ধতি, সেবায় থাকলে শুধু আয় পদ্ধতি। একই নিয়ম, রেওয়া মিলেরটা উল্টাই দিব। রেওয়া মিলে অনুপার্জিত সেবায় ধরো ক্রেডিট দিকে থাকবে, অবশ্যই অনুপার্জিত সেবায় হয়ে যাবে ডেবিট, ক্রেডিট হবে সেবায়। আর টাকাটা ইম্পর্টেন্ট, যদি দায় পদ্ধতি হয় টাকা হবে যতটুকু আয় হয়েছে বা অর্জিত হয়েছে। আর যদি আয় পদ্ধতি হয় অর্থাৎ রেওয়া মিলে সেবায় থাকে টাকা হবে যতটুকু দায় আছে অথবা অনুপার্জিত রয়েছে। আমি মনে হয় তোমাদেরকে সমন্বয়ের সবগুলো বিষয় ক্লিয়ার করতে পেরেছি। আশা করছি তোমরা এই লেকচারটা যদি ফলো করতে পারো ঠিকমতো তাহলে সমন্বয় দাখিলায় খুব একটা প্রবলেম হবে না। আমি তোমাদেরকে এখন একটা বিষয় খুব আলোচনা করব, সেটা হচ্ছে যে রেওয়া মিলে কিছু সমন্বয় লুকায় থাকে। হ্যাঁ, এখন বলতে পারো রেওয়া মিলে আবার লুকায় থাকে কীভাবে সমন্বয়। তুমি দেখবা মাঝে মাঝে রেওয়া মিলে খেয়াল করেছো কি না, রেওয়া মিলে মাঝে মাঝে লেখা থাকে বেতন ব্র্যাকেটে 10 মাস, বেতন ব্র্যাকেটে 15 মাস। আবার অনেক সময় দেখবা এরকম লেখা থাকে যে বেতন ব্র্যাকেটে 3/2 অংশ। এই সমন্বয়গুলোর কয়েকটা বিষয় একটু আলোচনা করে দিই তোমাদের। তাহলে আমরা এখন গুরুত্বপূর্ণ কিন্তু এই অংশটা, যে রেওয়া মিলে যদি কখনো কোনো সমন্বয় লুকায় থাকে এটার জন্য একটা সমন্বয় দাখিলা দিতে হবে। সমন্বয় দাখিলা শুধুমাত্র রেওয়া মিলের নিচেই লেখা থাকবে তা না, রেওয়া মিলের মধ্যে অনেক সময় অনেক সমন্বয় লুকায় থাকে। হ্যাঁ, তাহলে আমরা সেই সমন্বয়গুলা বিশেষ করে কিভাবে ক্যালকুলেশন করব এটা নিয়ে খুব বড় একটা সমস্যা আমাদের হয়, আমরা সেই আলোচনাটা তোমাদের করার চেষ্টা করছি। আমি শুরুতেই তোমাদের 5টা সমন্বয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সবাই একটু খেয়াল করো যে অঙ্কটা দেখো 31শে ডিসেম্বর 2016 সালের। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে 31শে ডিসেম্বর 2016 সালের। দেখো প্রথম সমন্বয়টা কি আছে, ভাড়া ব্র্যাকেটে 10 মাস। ছেলেমেয়েরা বলো তো, আমাদের হিসাবকাল তো ধরো 1 বছর, কিন্তু দিয়েছি কয় মাস, 10 মাস। তাহলে কি বেশি দিলাম না কম দিলাম, নিশ্চয়ই কম দিলাম। কয় মাস কম দিলাম, 2 মাস কম দিলাম। 12 মাস দেওয়ার কথা দিয়েছি 10 মাস, তাহলে বকেয়া কয় মাস, 2 মাস। এই 2 মাসের ভাড়া বকেয়ারকে জাবেদা দিবা, এরপর ক্যালকুলেশন করবা। আমি তাহলে একটু বলে দিচ্ছি, সবাই দেখো 1 নম্বর সমন্বয়, ভাড়া ব্র্যাকেটে 10 মাস 45,000 টাকা, এটার সমন্বয় জাবেদা কেমন হবে তা আমি বোর্ডে আরেকবার লিখে দিচ্ছি। ধরো রেওয়া মিলে আছে ভাড়া ব্র্যাকেটে 10 মাস, টাকা লেখা আছে 45,000। এই সমন্বয়টার অর্থ হচ্ছে যে 2 মাসের ভাড়া বকেয়া আছে, তার মানে বকেয়া ভাড়ার জাবেদা দিয়ে দিব। আজকে না শিখলাম ভাড়া বকেয়া আছে, তার মানে কি ভাড়া তো সংগঠিত হয়ে গেছে, ব্যয় তো হয়ে গেছে, বাট এখনো পরিশোধ করে না, এই জন্য একটা প্রদেয় বেতন সৃষ্টি হয়। তাহলে ভাড়া যেহেতু হয়ে গেছে তাহলে ভাড়া হিসাব ডেবিট, প্রদেয় ভাড়া হিসাব ক্রেডিট। ঠিক আছে, প্রদেয় ভাড়া ক্রেডিট। এখন প্রবলেম হচ্ছে কয় টাকা হবে, এক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা একটু দেখাই দিই। স্যার তোমরা ছেলেমেয়েরা বলো তো, এই যে 45,000 টাকা তোমার রেওয়া মিলে দেয়া, এটা কি 12 মাসের টাকা না 10 মাসের টাকা? কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 10 মাস, অর্থ কি 10 মাসের ভাড়া দেয়া হয়েছে 45,000 টাকা। তো 10 মাসে যদি 45,000 হয়, খেয়াল করো আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসের টাকা পাওয়া যায়। কিন্তু আমার বকেয়া কয় মাস, 2 মাস, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু 2 মাসের বকেয়া ভাড়া হয়ে যায়। আমি আবার বলছি, রেওয়া মিলে যে 45,000 টাকা আছে এটা কয় মাসের, 10 মাসের। তাহলে এই টাকাটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কয় মাসের ভাড়া পাওয়া যাবে, 1 মাস। কারণ বকেয়া কয় মাস, 2 মাস। তাহলে কত হয়, 45,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে হয় 9,000 টাকা। সবাই কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আমরা দ্বিতীয় অংশটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে যদি 10 মাস না থেকে এরকম থাকে, ভাড়া ব্র্যাকেটে 15 মাস, ধরো এই 45,000 টাকাই ধরো। এখন একটু খেয়াল করো তো, 15 মাস, আমরা কি 15 মাসের হিসাব করি না 12 মাসের? 12 মাসের। এখন কি কম দিলাম না বেশি দিলাম? আমরা বেশি দিয়েছি। কয় মাস বেশি দিয়েছি?
12 মাস দেওয়ার কথা দিয়েছি 15 মাস, তার মানে বোঝা যাচ্ছে 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে দিয়েছে। তার মানে এখানে অগ্রিম ভাড়া জাবেদা কি হবে? খুব ইন্টারেস্টিং। বলো তো রেওয়া মিলে কি আছে? ভাড়া। কোন পদ্ধতি মনে পড়ে? রেওয়া মিলে কিন্তু ভাড়া আছে, তাহলে খরচ পদ্ধতি। আর অগ্রিমের ক্ষেত্রে একটা সহজ নিয়ম শিখেছিলাম, রেওয়া মিলেরটা উল্টায় যাবে। বলো ভাড়া অবশ্যই রেওয়া মিলের ডেবিটে আছে, তাহলে ভাড়া হয়ে যাবে ক্রেডিট, ডেবিট হবে অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। খেয়াল কর, আমরা রেওয়া মিলে ভাড়া আছে, ভাড়াটা উল্টায় দিলাম, অগ্রিমের ক্ষেত্রে উল্টায় যায়। এখন টাকাটা কিভাবে হবে বলো তো? এই 45,000 টাকা, এটা কয় মাসের টাকা? 15 মাসের টাকা। তাহলে আমি যদি 45,000 টাকা লিখি, এটা কি 12 মাসের টাকা না 15 মাস? 15 মাসের। তাহলে 15 দা যদি ভাগ করে দিই এখন, তাহলে 1 মাসের টাকা বের হবে। এখন অগ্রিম কয় মাস? 3 মাস, 3 দা গুণ করলে হয়ে যাবে। তাহলে কত হয় দেখো? 9,000 টাকা। এক্ষেত্রে দেখো 45 কে 3, 9,000 টাকা। হ্যাঁ, তাহলে আমরা মনে হয় দুইটা ক্যালকুলেশন বুঝতে পেরেছি। একটা শর্টকাট কথা বলে দিই তোমাদেরকে, বেতন ব্র্যাকেটে 10 মাস, বেতন ব্র্যাকেটে 15 মাস, যাই থাকুক না কেন, কয় দিয়ে ভাগ করবো? সহজ কথা বলে দিই, ব্র্যাকেটে যত মাস বলবে তত দিয়ে ভাগ। ব্র্যাকেটে যত মাস বলবে তত দিয়ে ভাগ। খেয়াল করো, আগেরটার ক্ষেত্রে ব্র্যাকেটে 10 মাস ছিল, 10 দিয়ে ভাগ করেছি। এখন ব্র্যাকেটে 15 মাস লেখা, খেয়াল করো আমি 15 দিয়ে ভাগ করেছি। ক্লিয়ার? আর একটা বিষয় আলোচনা করি তোমাদের আজকে, সেটা হচ্ছে অনেক সময় এটা খুব দিয়ে দেয় বোর্ডে, আমি কয়েকবার দেখেছি এটা থাকতে। ভাড়া ব্র্যাকেটে 3-এর 2 অংশ। ধরো প্রশ্নে লেখা আছে ফর এক্সাম্পল 30,000 টাকা। রেওয়া মিলে লেখা ভাড়া 3-এর 2 অংশ 30,000। ছেলেমেয়েটার মানে কি জানো? মানে হচ্ছে 3 ভাগের ভাড়ার মধ্যে 2 ভাগের ভাড়া দেয়া হয়েছে, মানে টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগের ভাড়া প্রদত্ত হয়েছে। বলতো এই 30,000 টাকা এটা কি 3 ভাগের জন্য দেয়া হয়েছে না 2 ভাগের জন্য? 2 ভাগের জন্য দেয়া হয়েছে। তাহলে 1 ভাগ বকেয়া আছে, তার মানে এখানে বকেয়া ভাড়া বকেয়ার একটা সমন্বয় দেখে দিতে হবে। আবার বলছি 3 ভাগের মধ্যে 2 ভাগ দেয়া হয়েছে, তাহলে বকেয়া কয় ভাগ? 1 ভাগ। তাহলে এখানে ভাড়া বকেয়া আছে 1 ভাগ। আগে জাবেদা বলে দিই, বলো তো বকেয়ার তো সহজ জাবেদা ছিল যে বকেয়া ভাড়া হয়ে গেছে কিন্তু টাকা দাও না, এটাই বকেয়া ভাড়া। তাহলে যেহেতু খরচ হয়ে গেছে, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। বকেয়া ভাড়া অথবা প্রদেয় ভাড়া লিখতে পারো। এখন টাকাটা বের করবো কিভাবে একটু খেয়াল করি স্যার। হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমাদের খুব ভুল হয়। ছেলেমেয়েরা বলো তো 30,000 টাকা যে ভাড়া দিয়েছ, এটা কি 3 ভাগের জন্য দিয়েছ না 2 ভাগের জন্য? 2 ভাগের জন্য। তাহলে এই টাকাটা কি 3 ভাগের টাকা না 2 ভাগের টাকা? এই যে 30,000 টাকা দিয়েছে, এটা কয় ভাগের টাকা? 2 ভাগের টাকা। তাহলে আমি যদি 2 ভাগ দা ভাগ করি, তাহলে কিন্তু 1 ভাগের টাকা হয়ে যায়। তাহলে আমি কি ভাগ করলাম 3 দিয়ে না 2 দিয়ে? যত ভাগের টাকা দেয়া হয়েছে তত দিয়ে ভাগ। তাই তুমি বুঝতে পেরেছো এটা 2 ভাগের টাকা, তাহলে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15,000 টাকা। তাহলে এটা আমরা মনে হয় বুঝতে পেরেছি সবাই, যে প্রশ্নে যদি কখনো এরকম ভাড়া 3-এর 2 অংশ এরকম থাকে, তাহলে দেখতে হবে যে কত ভাগের মধ্যে কত ভাগ দেয়া হয়েছে। যদি এরকম লেখা থাকে 3 ভাগের মধ্যে 2 ভাগ দেয়া হয়েছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 1 ভাগ বকেয়া আছে। তাহলে 1 ভাগের টাকাটা বের করব কিভাবে? যে যত ভাগের টাকা দেয়া হয়েছে তত দিয়ে ভাগ করে দিল। ঠিক আছে? আচ্ছা তোমাদের একটা কথা বলি তো, যদি এরকম থাকতো, 4 ভাগের মধ্যে 3 ভাগ, উপরে 4 নিচে 3, এটা মানে কি? যে 3 ভাগ দেওয়ার কথা দিয়ে দিয়েছে 4 ভাগ, তাহলে কম দিছি না বেশি দিয়ে দিয়েছে? বেশি দিয়ে দিয়েছে। এটা মানে কি বকেয়া না অগ্রিম? বলো সবাই। অবশ্যই এটা অগ্রিম, কারণ 3 ভাগ দেওয়ার কথা দিয়ে দিয়েছে 4 ভাগ, তাহলে 1 ভাগ বেশি দিয়ে দিয়েছে, এটা কিন্তু অগ্রিম। তাহলে এখন কিন্তু আমার অগ্রিমের জাবেদা দিতে হবে। অগ্রিমের জাবেদাটা তখন কি হবে? ওই যে যেহেতু রেওয়া মিলে ভাড়া আছে, এটা খরচ পদ্ধতি, তাহলে ভাড়াটা রেওয়া মিলের ডেবিট দিকে থাকবে, ভাড়া হয়ে যাবে ক্রেডিট, ভাড়া হিসাব ক্রেডিট, আর ডেবিট হবে অগ্রিম ভাড়া। এখন টাকা বের করবা কিভাবে? সেম নিয়ম। সবাই বলো তো এই 30,000 টাকা কি 3 ভাগের টাকা না 4 ভাগের টাকা? 4 ভাগের টাকা। তাহলে 4 দা ভাগ করলে তো 1 ভাগেরটা হয়ে যায়, তাহলে কত হয়? 7,500 টাকা। একটা শর্টকাট কথা বলে দেওয়া যেতে পারে তোমাদের, যে যত ভাগের টাকা দেয়া হয়েছে তার মানে লব যেটা উপরে যেটা, সেটা দিয়ে ভাগ করলে হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি তোমাদেরকে ভাড়া সম্পর্কে 10 মাস মানে 12 মাসের চেয়ে কম থাকলে কি হবে, 12 মাসের চেয়ে বেশি থাকলে কি হবে, এরকম যদি 3-এর 2 অংশ থাকে অথবা 3-এর 4 অংশ থাকে, তাহলে কিভাবে করবো আমরা মনে তোমাদের বোঝাতে পেরেছি। আরেকটা অংশ বলে আমি আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে অনেক সময় ভাড়া লেখা থাকে 90%। ধরো টাকা হচ্ছে 18,000 টাকা, এটা মানে কি বলো তো?
100% ভাড়া দেওয়ার কথা, দিয়েছি কয় পার্সেন্ট? 90%। ব্রাকেটে কথার অর্থ হচ্ছে এত অংশ দেয়া হয়েছে। এই যে 15 মাস মানে 15 মাসের টাকা দেয়া হয়েছে, ব্রাকেটে 10 মাস মানে 10 মাসের টাকা দেয়া হয়েছে। তাহলে এখানে লেখা 90% মানে কি 90% ভাড়া দেওয়া হয়েছে। তাহলে বকেয়া কয় পার্সেন্ট? 10%। তাহলে আমি বকেয়ার জাবেদা দিব। টাকাটা কীভাবে শেখাবো শুধু সেটা শিখাই দিই। বলো তো প্রশ্নে যে 18,000 টাকা দেওয়া আছে, এটা কয় পার্সেন্টের টাকা? 90%-এর টাকা। তাহলে 90 দিয়ে যদি ভাগ করি তাহলে পাওয়া যাবে 1%-এর টাকা। একে আমি যত পার্সেন্ট বকেয়া 10 দা গুণ করলে কিন্তু হয়ে যায়। তার মানে কি যত পার্সেন্ট বলবে তত দিয়ে ভাগ, আর যত পার্সেন্ট বকেয়া তত দিয়ে গুণ। বোধ হয় আমাদের এখানে 2000 টাকা হবে। তাহলে বকেয়া হবে 2000। তাহলে এখানে বকেয়া হবে 2000। এরকম তোমরা বোর্ডের বিভিন্ন কোশ্চেনে থাকে, আশা করছি তোমরা দেখে নিবা। আজকের ক্লাসটায় আমরা পুরো ক্লাসটাই সমন্বয় দাখিলার উপর নিলাম, এবং আমি আশা করছি তোমরা প্রথম দিক থেকে যারা শুনেছ তারা ক্লাসটায় বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, 10 মিনিটস স্কুলের বিভিন্ন আপলোড পাওয়া যায়, ওখানে তোমরা দেখবা, বিভিন্ন লেকচার দেওয়া আছে, এই লেকচারগুলো একটু দেখে নিবা। এবং তোমাদেরকে আজকে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে আমরা ফার্স্ট পেপারের উপর কিছুটা কথা বলেছি। আগামীকাল আমরা একই সময়, আজকে যেই সময় ক্লাস নিয়েছি, আগামীকাল 7টা থেকে 8টা পর্যন্ত এবং 9টা থেকে 10টা পর্যন্ত সেকেন্ড পেপারের উপর আমরা কথা বলবো, এবং সেকেন্ড পেপারের খুব গুরুত্বপূর্ণ 2টা অধ্যায়ের উপর আমরা কথা বলবো। আশা করছি আজকের মতো আগামীকালও তোমরা সবাই দেখবে। আগামীকালের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং তোমাদের সামনের এসএসসি পরীক্ষা খুব সুন্দরভাবে তোমরা শেষ করতে পারো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। বাই বাই।